হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে শোনাবো একটা অন্য ধরনের গল্প। দীনেন্দ্র কুমার রায়ের লেখা চাইল্ড ডিটেকটিভ। চাকরির উপর আজীবনকাল আমার ঘৃণা। বাবা বিস্তর অর্থ ব্যয় করিয়া আমায় কিঞ্চিৎ লেখাপড়া শিখাইয়াছিলেন। অনেক টাকা মূল্যে কয়েকখানি মূল্যহীন সার্টিফিকেট ক্রয় করা গিয়াছিল। আমি বিয়ে। বাবার ইচ্ছা যে আমি ডেপুটি ম্যাজিস্ট্রেরি পরীক্ষা দিয়া মফস্বলের দণ্ডমুন্ডের কর্তা হইয়া বসি। ডেপুটিগিরির সুখ আমার জানা ছিল। একদিকে জেলার ম্যাজিস্ট্রেট, অন্যদিকে সেশন জজ। এই দু নৌকায় পা দিয়া অনেক ডেপুটির প্রাণ ওষ্ঠাগত হইয়া ওঠে। শ্যাম ও কুল এই উভয়েরই মধ্যে মধ্যে অরক্ষণীয় হয়। বিএল পাস করিয়া মুন্সেফি লাভ হইতে পারে, কিন্তু আমার ততদূর উৎসাহ ও অধ্যবসায় ছিল না। ওকালতির ঝঞ্ঝাট অনেক। আমি স্থির করিলাম, যাহাতে স্বাধীনতা আছে সেই রকম কোনো কাজে লিপ্ত হইব। বাণিজ্যে বসতে লক্ষ্মী। আমি লক্ষ্মী লাভের আশায় বাবার ব্যবসায় যোগ দিলাম। বাবা তখন খণ্ডোয়ার তুলার কারবার করতেন। কারবারে বেশ লাভ ছিল। আমি খণ্ডোয়া হইতে বোম্বে যাইতেছিলাম। বোম্বের প্রসিদ্ধ গুজরাটি বণিক মানিকচাঁদ রতনচাঁদের সঙ্গে ভাগে সেখানে একটা এজেন্সি খুলিবার সংকল্প ছিল। ফাল্গুন মাসের রাত্রি 9টার পর মেল ট্রেন। আমি একটা সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টে উঠিয়া পড়িলাম। ট্রেনে ধূম্র উদ্গীরণ করিতে করিতে শত দীপ্ত বক্ষে দক্ষিণ পশ্চিম মুখে ছুটিয়া চলিল। একটু শান্তি দূর হইলে আমি গ্ল্যাডস্টোন ব্যাগটায় ঠেস দিয়া সেই প্রভাতের একখানি প্রয়াগী সংবাদপত্র পাঠ করিতে লাগিলাম। অ্যাংলো ইন্ডিয়ানদের মহাশয়রা আমার নেটিভদের প্রতি যে একটু ঘৃণামিশ্রিত ব্যঙ্গোক্তি প্রয়োগ করেন, তাহা উপেক্ষণীয় হইলেও তাহার সহিত পরিচয় রাখা অকর্তব্য নয়। দেখিলাম গাড়িতে আরো 2 জন আরোহী রহিয়াছেন, 2 জন মারাঠা যুবক। একজনের পাগড়িটা গদির উপর পড়িয়া আছে, মাথার চারদিকে সমান করিয়া কামানো। টিকিটটা টিকিট টিকিটা গোছা করা, মস্ত লম্বা, চীনেদের মতন বেণী পাকানো নয়। বৃহৎ চন্দন চিহ্ন তখনও কপাল হইতে বিলুপ্ত হয় নাই। গায়ে একটা লম্বা কোট। যুবক একবার মুখে তুলিয়া স্বপ্নাবিষ্টের ন্যায় আমার মুখের দিকে চাহিলেন। নীল চশমার সোনার ফ্রেম উজ্জ্বল গ্যাসালোকে ঝকমক করিয়া উঠিল। তাহার পর তিনি পূর্বৎ বাহির চন্দ্রামাশালিনী যা মধুর যামিনীর দিকে চাহিয়া রহিলেন। আর একজন যুবক সাহেবী পোশাক পরা, তিনি নিবিষ্ট চিত্তে একখানা ইংরেজি খবরের কাগজ পড়িতেছিলেন। বাঁশের সংক্ষিপ্ত সংস্করণের মতন মোটা একটা বিকট আকার চুরুট জ্বলিয়া জ্বলিয়া কুণ্ডলীকৃত ধূম উদ্গীরণপূর্বক সাহেবের সংবাদপত্র মনোযোগ সংযোগের পরিচয় প্রদান করিতেছিল। লোক 2 জন আমার সমবয়স্ক বলিয়া বোধ হইল। আমি বাঙালি মানুষ, গাড়িতে নতুন লোক দেখলেই ফস করিয়া বলিয়া ফেলি, মশায়ের কোথায় যাওয়া হইবে। নিবাস এবং বাপের নাম জিজ্ঞেস করা অনেক দিন আউট অফ ফ্যাশন হইয়া গিয়াছে। এটিকে আইনি জারি হইয়া নিবাস ও বাপের নাম প্রভৃতি অনেক শ্লীল জিনিস অশ্লীলের মতন পরিত্যক্ত হইয়াছে। ইউরোপে যাহাদের গৃহ এবং পিতার নাম উভয়ই অভাব আছে, তাদের কাছে এরূপ প্রশ্ন অত্যন্ত অশ্লীল কৌতূহল বলিয়া পরিগণিত হইতে পারে। কিন্তু আমরা এখনো সাহেব হইয়াছি, সুতরাং আমি চুপ করিয়া কাগজ পড়িতে লাগিলাম। অনেকক্ষণ পরে যে যুবকটি কাগজ পড়িতেছিল, তিনি তাহার কাগজখানা হাতে লইয়া উঠিয়া আসিলেন। ইংরেজিতে বলিলেন, মশাই, আমায় এক্সকিউজ করিবেন। আমার কাগজখানা বোধ করি পড়া হইয়াছে। আমার পরস্পর কাগজ বদলাইতে পারি কি? আমি হাসিয়া বলিলাম, অনায়াসে। মুহূর্তের মধ্যে তাহার বোম্বে হাডলার নামক সংবাদপত্র আমার হাতে আসিল। আমি প্রয়াগী কাগজ লইয়া তিনি স্বস্থানে গিয়া বসিলেন। কাগজখানা হাতে লইয়া দেখিলাম এক কোণে একটা নীল পেন্সিল দিয়া ইংরেজিতে লেখা আছে, আমি বোম্বের একজন ডিটেকটিভ। আমাদের অন্য সহযাত্রী বিটলারও খাড়ে। আপনি জানেন খাড়েকে? তাহার গ্রেপ্তার করিবার জন্য বোম্বে ওয়ারেন্ট রহিয়াছে, কিন্তু সেখানে পৌঁছবার পূর্বে ইহাকে গ্রেপ্তার করা আবশ্যক। আপনার সাহায্যের প্রয়োজন হইবে। বরহা উপরে রিফ্রেশমেন্ট রুমে এ সকল কথা হইবে। বিটলারও খাড়ে।
বোম্বের প্রসিদ্ধ জহরত ব্যবসায়ী সাপুরজির জাহাঙ্গীরজির দোকান হইতে 20,000 টাকা দামের একখানি হীরক যে চুরি করিয়াছে। চুরি বাটপাড়িতে বোম্বে অঞ্চলে সে সময় কেহই বিডলারের সমকক্ষ ছিল না। আমার সঙ্গেও কিছুটা টাকা কড়ি ছিল। ভাবিলাম, আচ্ছা, বদমাইশের সঙ্গে এক গাড়িতে উঠা গিয়াছে। মনটা বড়ই অপ্রসন্ন হইল। কাগজে মনঃসংযোগ করিতে পারিলাম না। দুই একবার বক্রদৃষ্টিতে বিডলারের দিকে চাহিলাম। প্রায় 1 মাস হইতে সে সতর্ক পুলিশের চক্ষে ধুলি নিক্ষেপ করিয়া বেড়াইতেছে। তাহার সঙ্গে সঙ্গে যে ডিটেকটিভ ঘুরিতেছে, হয়তো সে তাহার কিছুই জানে না। কিন্তু তাহার চক্ষে, চশমা, মুখে একটুও উদ্বেগের চিহ্ন ধরিতে পারিলাম না। সংবাদপত্রে তাহার কথা লইয়া হুলস্থুল পড়িয়া গিয়াছিল। এমনকি আমি যেদিনের কথা বলিতেছি সেদিনও বোম্বে হার্ডলেরে তাহার সম্বন্ধে একটা প্যারা দেখিলাম। পুলিশের কর্তব্য কার্যের শিথিলতা দেখিয়ে সম্পাদক মহাশয় অনেক আক্ষেপ করিয়াছেন। রাত্রি 10:30টার সময় ট্রেন স্টেশনে পৌঁছল। 5 মিনিট এখানে গাড়ি থামিবে। এখানে রিফ্রেশমেন্টের রুমে না জানি কি দায়িত্বভার ঘাড়ে পড়িবে। আমি ভারী চঞ্চল হইলাম। গাড়ি প্ল্যাটফর্মে দাঁড়াতেই সেই বোম্বে হার্ডলেট খানা পকেটে ফেলিয়া আমি ভোজনগৃহে প্রবেশ করিলাম। অনতিবিলম্বে ডিটেকটিভ মহাশয় আমার সঙ্গে যোগদান করিলেন। ডিটেকটিভ যুবক অতি নিম্নস্বরে বলিলেন, খুব সাবধান, যাহাতে আসামির সন্দেহ হয় এমন কোনো ব্যবহার করবেন না। এখন পালাইলে তাহাকে গ্রেপ্তার করা কঠিন হইবে। ভূষাওয়ালা স্টেশনে বোধ হয় তাহার কিছু কোনো বন্ধু আসিয়া জুটিবে। সে জব্বলপুর হইতে টেলিগ্রাম করিয়াছে, খবর পাইয়াছি। তাহা হইলে এখন কি করা কর্তব্য? আমি এই কথা জিজ্ঞেস করিলাম। বদমাইশের দল বৃদ্ধি হইবার আগেই তাহাকে আটক করা দরকার। ট্রেনে উঠিয়া ইহাকে বাঁধিয়া বেঞ্চের নিচে ফেলিয়া রাখা যাইবে। তাহার পর ভূষাওয়ালার যদি তাহার কোনো বন্ধু আসে, তাহার গতিবিধির দিকে দৃষ্টি রাখিয়া আবশ্যক হইলে তাহাকে অ্যারেস্ট করিবার ব্যবস্থা করিব। আমি জানি না বামাল কাহার কাছে আছে। এই বামালের জন্যই আমাদের অধিক চেষ্টা। আমি বলিলাম, যদি এ গাড়িতে অন্য প্যাসেঞ্জার উঠে, তাহা হইলে তো আমাদের কাজের ব্যাঘাত জন্মিতে পারে। ডিটেকটিভ উত্তর দিলেন, এ গাড়িতে কোনো লোক উঠিবে না। আমি তাহার বন্দোবস্ত করিয়াছি। আর সময় নাই, আমার চামড়ার একটা স্ট্র্যাপ কিনিয়া লই, বাঁধিতে দরকার হইবে। লোকটা ভারী জোয়ান, দরকার হইলে সাহায্য করিবেন। আমি হাসিয়া বলিলাম, অবশ্য। ব্যাপারটা ক্রমে রোমান্টিক হইয়া উঠিতেছিল। একে আসত একখানা উপন্যাস। ট্রেন ছাড়িবার ঘণ্টা পড়িল। আমরা প্ল্যাটফর্মের বাইরে আসিলাম। গার্ডকে জিজ্ঞেস করিলাম, ট্রেন ভূষাওয়ালাকে কটার সময় পৌঁছবে? গার্ড বলিল, 12টা 5 মিনিট। বুঝিলাম নিশীথ রাত্রে এই দ্রুতগামী মেল ট্রেনের মধ্যেই উপন্যাসের আর এক পরিচ্ছদ আরম্ভ হইবে। বিটলার প্ল্যাটফর্মে পদচারণা করিতেছিল। ট্রেন ছাড়িবার সময় গাড়িতে লাফাইয়া উঠিল। ডিটেকটিভ ও আমি উভয়ই তাড়াতাড়ি একবার দৃষ্টি বিনিময় করলাম। আমার বুকের মধ্যে ধাপ ধাপ করিতে লাগিল। এক্ষুনি একটা ছোটখাটো যুদ্ধ ব্যাপার উপস্থিত হইবে। আমি ভালো করিয়া বিড়লারেরও সর্বাঙ্গ দেখিয়া লইলাম। জোয়ানটি বড় কম নয়। ডিটেকটিভ লোকটা ক্ষীণকায়, আমি তথৈবচ। দুজনে তাহাকে পড়িয়া উঠার দুষ্কর। ট্রেন ছোট ছোট গোটা 2-3 স্টেশন পার হইয়া গেল। ডিটেকটিভ এক মনে খবরের কাগজ পড়িতেছিলেন। সাহসে তিনি উঠিয়া দাঁড়াইল। পকেট থেকে একখানা রুমাল বাহির করিয়া মুখ বুঝিলেন। তাহার পর জানালার কাছে আসিয়া এক লাফে বিড়লারের উপর পড়িলেন। তাহার 2 হস্ত বিড়লারের উভয় স্কন্ধে এবং তাহার জানুদয় বিড়লারের বক্ষের উপর চাপিয়া দিলেন। বিড়লার তাড়াতাড়ি তাহার দক্ষিণ হস্ত পকেটে ফেলিবে, এমন সময় ডিটেকটিভ আমাকে বললেন, শিগগির আসুন, রাস্কেলের হাত দুখানা আটকাইয়া ফেলুন। আমি মুহূর্তে দৃঢ় হলে তাহার উভয় হস্তের মণিবন্ধ চাপিয়া ধরিলাম। দেখিতে দেখিতে ডিটেকটিভ মহাশয় পকেট হইতে আর একখানা রুমাল বাহির করিয়া বিড়লারের মুখে ঢাকিয়া ফেলিতে লাগিলেন। রুমালে অত্যন্ত উগ্র ক্লোরোফর্মের গন্ধ। বিড়লারও প্রায় 1 মিনিট কাল আপনাকে মুক্ত করিবার জন্য প্রাণপণ চেষ্টা করিল। তাহার পর ক্লোরোফর্মে অভিভূত হইয়া অজ্ঞান হইয়া পড়িল। ডিটেকটিভ বললেন, নির্বিঘ্নে কার্যোদ্ধার হয়েছে। আপনি ঠিক সময়ে আমাকে সাহায্য না করিলে নিশ্চয়ই ও পকেট থেকে রিভলভার বার করিয়া আত্মরক্ষার প্রবৃত্ত হইত। জানালা খুলুন, শীঘ্রই খুলুন, নতুবা ক্লোরোফর্মের গন্ধে আমরা আবার এখনই অজ্ঞান হইয়া পড়িব। তাই তো আমারও মাথাটা ঘুরিয়া উঠিয়াছিল। উৎসাহ ও উত্তেজনায় এতক্ষণে কথা মনেই ছিল না। আমি এক লাফে গাড়ির জানলার দরজা খুলিয়া দিলাম। গাড়ির মধ্যে নৈশ বায়ুর অবাধ প্রবাহ আরম্ভ হইল। ডিটেকটিভ বলিলেন, আপনি আজ যে আমায় যে উপকার করিলেন চিরদিন তাহা মনে থাকিবে। আপনার যদি আপত্তি না থাকে
তবে আমার ঊর্ধ্বতন কর্মচারীর নিকট আপনার এই সহায়তার উল্লেখ করতে পারি। আমি আমার নাম বলিয়া বললাম, যদি আপনার কিছু কাজ করিয়া থাকি, সে কথা লইয়া আন্দোলন না করাই আমার কাছে ভালো বোধ হয়। ডিটেকটিভ অন্য প্রসঙ্গ তুলিলেন, বলিলেন, আমাদের তস্কর বন্ধুকে আর এভাবে এখানে ফেলিয়া রাখা সম্ভব নয়। আসুন ধরাধরি করিয়া ইয়াকে বেঞ্চের পাশে নামাইয়া রাখা যাক। বিটলারও তখনও অজ্ঞান, তাহাকে নিচে নামাইয়া ফেলিলাম। ডিটেকটিভ তাহার কালো ব্যাগটা তাহার মাথার নিচে বালিশের মতন স্থাপন করিলেন। গাড়িতে বাহিরে হইতে যাহাতে সাহসা কাহারও তাহার প্রতি নজর না পড়ে এজন্য একখানা কম্বল টাঙাইয়া তাহাকে আমরা আড়াল করিয়া রাখিলাম। আমি বলিলাম, চেতনা পাইলেই রাস্কেল যাচাইতে আরম্ভ করবে। ডিটেকটিভ হাসিয়া বলিলেন, তাহারও ব্যবস্থা হইবে, আমি উহার মুখ বাঁধিয়া দিতেছি, আপনার কোনো ভয় নাই। রাত্রি 12টার পর ট্রেন ভুজওয়ালা স্টেশনে পৌঁছলো। দেখলাম প্ল্যাটফর্মে সকলের আগে একজন মধ্যবয়স্ক মারাঠা পুরুষ দাঁড়িয়ে আছে। ভারী জওয়ান, গোল পাট্টা, চোখ দুটো গোলাকার, দুটি ভাটার মতো মাথায় প্রকাণ্ড পাগড়ি, সোনালি আঁচলটা স্টেশনের তীব্র আলোকে ঝকঝক করিতেছে। চক্ষু নিমেষে আমাকে দিকে চাহিয়া ডিটেকটিভ মহাশয় বলিলেন, এই সেই বিডলারও, যাহাকে টেলিগ্রাম করিয়াছিলাম। আপনি গাড়ির মধ্যে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি এই কামরা গার্ডকে বলিয়া রিজার্ভ করিয়া লইতেছি। এ লোকটা ইহার মধ্যে প্রবেশ করে, এরূপ আমার ইচ্ছা নয়। ডিটেকটিভ নামিয়া গেলেন। চোরের সঙ্গে একাকী গাড়িতে বসিয়াছিলাম। তাহার মুখটি বাঁধা বটে, কিন্তু সেরকম টানিয়া টানিয়া সে নিঃশ্বাস ফেলিতেছিল, তাহাতে তাহার শীঘ্রই চৈতন্য হইবে বলিয়া বুঝিতে পারিলাম। মনটা ভারী অপ্রসন্ন হইয়া উঠিল। প্রথম ঘণ্টা পড়িল। আমি ডিটেকটিভকে দেখিতে জন্য প্ল্যাটফর্মে নামিয়া পড়িলাম। গাড়ির কাছে গিয়া তাহাকে পাইলাম না। এদিক ওদিক চারিদিক খুঁজিতেছিলাম, লোকটার কোনো খোঁজ পাইলাম না। ঠং ঠং করিয়া গাড়ি ছাড়িবার ঘণ্টা পড়িল। গার্ড মাঝতে ঠুঁ দিল, দ্রুতবেগে আসে গাড়ি ছাড়িয়া দিল। এতক্ষণ দেখি নাই, সেই জামকালো পাগড়িওয়ালা জোয়ান লোকটা এই গাড়িতেই উঠিয়াছিল। কি সর্বনাশ! এক গ্লাপে আমার সম্মুখে আসিয়া দাঁড়াইল। আমার মুখের উপরে একটা পাঁচনলা পিস্তল উঁচু করিয়া ধরিয়া বলিল, স্থিরভাবে বসে আগ মরিয়াছ কি মরিয়াছ? আমার ডিটেকটিভ বন্ধু গাড়িতে নয়, আমি নিরস্ত্র একার সম্মুখে এই দুর্জয় সোয়ান সশস্ত্র, পাশে অর্ধচেতন বিটলারও মেল ট্রেন নক্ষত্র বেগে ছুটিয়া চলিয়াছে। বুঝিলাম আর রক্ষা নাই। সমস্ত গাড়িখানা আমার চক্ষুর ঘুরিতে লাগিল। নতমস্তকে মুক্তির উপায় চিন্তা করিতে লাগিলাম। মুক্তি লাভ অসম্ভব। কিলার ব্যবসায় লিপ্ত হইয়া কেহ এ পর্যন্ত বোধ করি এমন বিপদে পড়ে নাই। দ্বিধা তার বিড়ম্বনা। আমাকে চিন্তামগ্ন দেখতে আগন্তুক বিকট হাসিয়া বলিল, বৃথা চিন্তা, নিজে সে ফাঁদ পাচিয়েছে, তাহারই মধ্যেই পা পড়িয়াছে। এখন আমি যাহা বলি শুনো, অন্যথা করিলে মাথার খুলি একবারে দিলিবে উড়িয়া দিবে। আমার বন্ধুর মাথার দিকটা ধরো, তাহাকে উপরে তুলিতে হইবে। পলায়নের চেষ্টা করিও না। আমি জ্বরের ন্যায় তাহার আদেশ পালন করিলাম। বিটলারেরও চৈতন্যোদয় হইল। সে শুইয়া শুইয়া দুই হাতে চক্ষু মুছিতে লাগিল। আগন্তুক বলল, কেমন আপাজি? বেশ সুস্থ হইয়াছে তো? আপাজি কি বিটলারও আর এক নাম? আপাজি উত্তর করিল, কে ভাস্কর? তুমি আসিয়াছ? বদমায়েশরা কি ভাগিয়াছে? না, একজন জালে পড়িয়াছে, আর একজন সরিয়াছে। আপাজি উঠিয়া বসিল। তাহারপর জিজ্ঞেস করিল, কিরূপে পলাইবে ভাবিয়া আমি তোমাকে অনেক আগেই লোকজনের সঙ্গে লইয়া স্টেশনে উপস্থিত থাকিতে বলিয়াছিলাম। ভাস্কর বলিল, আমি প্রথমে তাহাকে দেখিতে না পাইয়া কিছু আশ্চর্য হইয়াছিলাম। সহজে বুঝিছিলাম বদমাস বিডলারও তোমার কোন রকম কৌশল খাটাইয়াছে। শেষে আমি যখন এই গাড়িতে তোমার অবস্থা দেখিলাম, তখন বড়ই ব্যস্ত হইয়া পড়িলাম। ইতবসরে আসামি কি রূপে সরিয়া পড়িল বুঝিলাম না। তাহার সঙ্গী গাড়ি ছাড়িবার সময় আসিয়া আপনি ধরা দিয়েছে। আমার কপালে গর্ভবিন্দু ফুটিয়া উঠিল। আপাজি কি বিটলারও নহে? ইহাদের কথার কোনো মর্ম গ্রহণ করিতে না পারিয়া আমি হতবুদ্ধির ন্যায় বসিয়া রহিলাম। বুঝিলাম ভিতরে একটা ভয়ঙ্কর রহস্য লুকানো রহিয়াছে, কিন্তু আর চুপ করিয়া থাকা চলে না। আমি আমার সহযাত্রীদ্বয়ে সম্বোধন করিয়া বলিলাম, মহাশয়, আমি বুঝিতেছি আমি কি একটা বিষম ভুল করিয়া বসিয়াছি। আপনারা কি? ভাস্কর বিদ্যমান স্বরে বলিল, আমরা যে হই সে খোঁজে আবশ্যক। তোমার ভুল শীঘ্রই ভাঙিবে। তোমার নাম কি? অন্য সময় হইলে তো এরূপ অভদ্র প্রশ্নের উত্তর দিতাম না, কিন্তু তখন অপমান ও কষ্ট করিয়াই সঙ্গত বোধ হইল। আমি নাম ও নিজের ব্যবসার পরিচয় দিলাম। ভাস্কর বলিল, ও তো গেল নকল পরিচয়, আসল পরিচয় দাও। দেখিতেছি তো বাঙালি। বিড়লারও সঙ্গে কতদিন জুটিয়াছ?
অনেক বাঙালি আমাদের এই অঞ্চলে আসিয়া কেবল নিজের মুখে কালি লেপিয়া বেড়ায়, তুমিও তাহাদের একজন, চোরা মাল কোথায়? এবার আমার রাগ হইল, বলিলাম, তোমাদের এরকম অভদ্র আচরণের প্রতিশোধ দিতে হইলে জুতা মারিয়া গাড়ির বাইরে ফেলিয়া দেওয়াই উচিত। ভদ্রলোকের কাছে চোরা মালের কথা জিজ্ঞেস করতে প্রত্যেক ভদ্রলোকেরই লজ্জা হইয়া থাকে। আপাজি বলিল, ভদ্রলোককে হঠাৎ ক্লোরোফর্ম দ্বারা অজ্ঞান করিয়া ফেলিতে ভদ্রলোকের লজ্জা হয় না? আপাজির স্বর গম্ভীর। আমি বলিলাম, সে ক্লোরোফর্ম আমি দিই নাই, ডিটেকটিভ দিয়াছিল। বদমাস কে বাঁধিবার জন্য আমি তাহাকে সাহায্য করেছিলাম মাত্র। আমার বিশ্বাস ভদ্রলোকই এরূপ কাজ করিতেন। ডিটেকটিভ? কোন ডিটেকটিভ? আমার সহযাত্রী বুদ্ধু, যিনি জব্বলপুর হইতে আসিয়াছিলেন। আমি বললাম, হ্যাঁ, যে তুমি যাহাকে আপাজি বলতেছ, ডিটেকটিভ আমাকে বলিয়াছে সে স্বয়ং বিটলারও। তাহাকে বাঁধিবার জন্য ডিটেকটিভ আমার সাহায্য লইয়াছিল। এখন তাহাকে পড়াইতে দেখিয়া আমার মনে নানা সন্দেহ হইতেছে। আপাজি বলিল, জাল ডিটেকটিভ, সে নিজেই বিটলারও। আমি তাহাকে গ্রেপ্তারির জন্য তাহার সঙ্গ লইয়াছি। চোরা মাল তাহার সঙ্গে আছে জানি। পথের মধ্যে একা গোলযোগ করিলে তাহা হাতছাড়া হইতে পারে বলিয়া আমি ভাস্করকে টেলিগ্রাম করিয়াছিলাম। পথি মধ্যে তোমার প্রিয় বন্ধু বোধ করি, তাহা বুঝিয়া এরকম করিয়া আমাদের চোখে ধুলা দিয়া পালাইয়াছে। যা হোক, তোমাকে এখন প্রমাণ করিতে হইবে যে তুমি প্রকৃত ব্যবসায়ী, জাল ডিটেকটিভ সহচর নয়। জাল ডিটেকটিভের স্বহস্তে নোট করা সেই বোম্বে হাটলে তখনও আমার পকেটে ছিল। আমি তাহা বাহির করিয়া সহযাত্রীদ্বয়কে সেই নোট দেখাইলাম। আপাজি বলল, এই যথেষ্ট প্রমাণ নয়। তোমার নির্দোষিতার সন্তোষজনক প্রমাণ না দেখাইলে অব্যাহতি লাভের আশা নেই। তোমার ব্যাগ খোলো। আমি তাড়াতাড়ি ব্যাগ খুলিলাম, উঠিয়া ব্যাগটা হাতে করিয়া তুলিয়া তাহা নিচে ফেলিয়া দিলাম। আমি বসিয়া পড়িলাম। আমার সর্বনাশ হইয়াছে। আমার ব্যাগটা জাল ডিটেকটিভের হাতে করিয়া সরিয়া পড়িয়াছে। তাহার ভিতর যে 5,000 টাকার নোট ছিল। আপাজি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার মুখের দিকে চাইয়া আবার বলল, এবার প্রতারণা করিয়াছে। দ্বিতীয়বার আমাদের চোখে ধুলি দেওয়া অসম্ভব। আমি বললাম, এই ব্যাগ আমার নয়, জাল ডিটেকটিভের। আমার ব্যাগটা সে কখনো লইয়া সরিয়া পড়িয়াছে দেখি নাই। আমার 5,000 টাকা গিয়াছে। আপাজি বলিল, এ বিটলারের ব্যাগ? দেখি সে তৎক্ষণাৎ একটা রিং চিহ্নবদ্ধ করে তারা চাবি বাহির করিয়া তাহার একটা দিয়া ব্যাগ খুলিয়া ফেলিল। কতগুলি কাগজপত্র উল্টোতেই সেই চোরা হীরকখণ্ড বাহির হইয়া পড়িল। তাহাতে গ্যাসলোকের রশ্মি নিপাতিত হইয়া আমার ভীতি বিস্ময়গুলো চক্ষে প্রতিফলিত হইতে লাগিল। আমি স্তব্ধভাবে বসে রইলাম। ব্যাগ বদলানো বিটলারও কি অজ্ঞাত সারে হইয়াছে আমি বুঝিতে পারিলাম না। বোম্বে আসলে লোকটা আমাকে পুলিশে একবার টানাটানি করিয়াছিল। সহজেই আমার নির্দোষিতা প্রমাণ হইল। বিচারক আমার বুদ্ধিবৃত্তির প্রতি অশেষ দোষারোপ করিয়া আমায় মুক্তিদান করিলেন। তাহার পর বিটলারও আর কোনো সন্ধান পাওয়া যায় নাই। যথাসময়ে সাপরজি জাহাঙ্গীরও তাহার হীরক ফিরিয়া পাইলেন। 5,000 টাকা খোয়াইয়া আমার কেবল কাদামাখাই সার হইল। সমাপ্ত। আজকের গল্পটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তো একটা লাইক আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি গল্প পাঠে কোনো ত্রুটি হয়ে থাকে প্লিজ কমেন্টে আমাকে জানিও। তোমরা সবাই দেখো, কিন্তু কেউ আমাকে কমেন্টে জানাও না কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা। এটা তোমাদের কাছে একান্ত অনুরোধ। ভুল ত্রুটিগুলো বলো যাতে আমি শুধরে নিতে পারি।